আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি ভয়ঙ্কর গল্প, মাটির নিচের কান্না। এই গল্পে কবরের আযাব সম্পর্কে একটু হলেও জানতে পারবেন। আশা করি গল্পটি সবার কাছে অনেক ভালো লাগবে এবং সবাই অনেক মনোযোগ সহকারে গল্পটি শুনবেন। এবং আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে গল্পে যাওয়া যাক। কবরের অন্ধকার যে কতটা নিরেট, কতটা ওজনে ভারী, তা বাইরের পৃথিবীর কোনো মানুষের পক্ষে কল্পনা করাও অসম্ভব। মাটির ওপর দাঁড়িয়ে আমরা ভাবি ৬ ফুট গর্ত কেবল একটা শূন্যস্থান। কিন্তু যখন বাঁশের চালিগুলো এক একে সাজিয়ে দেওয়া হয়, যখন শেষ সূর্যের আলোটুকু ওই সরু ফাঁক গলে মিলিয়ে যায়, তখন শুরু হয় আসল খেলা। মাটির চাপ যখন বুকের ছাতিনটা দুমড়ে দিতে চায়, তখন জীবিত মানুষের আর্তনাদ শোনার কেউ থাকে না। আর মৃতরা, তারা তো কেবল ফিসফিস করতে পারে। কিন্তু সেই ফিসফিসানি যদি মাটির হাজার দেওয়াল ভেদ করে আপনার ড্রয়িং রুমে বেজে ওঠা ল্যান্ডফোনের রিসিভারে শোনা যায়, যদি ওপাশ থেকে ভেসে আসে মাটির নিচের পোকাদের হাড় হিম করা কিচিরমিচির আর এক দম বন্ধ করা কণ্ঠস্বর, বাতাস দে, তখন আপনি কি করবেন? বিশ্বাস করবেন নাকি ভয়ে নিজের হৃৎস্পন্দন থামিয়ে ফেলবেন? ঘটনাটা শুরু হয়েছিল একটা ভ্যাপসা গরমের দিনে। আষাঢ় মাসের আকাশ, কিন্তু বৃষ্টির দেখা নেই। বাতাসে এমন একটা স্থির গুমোট ভাব যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। ঠিক এমনই এক দুপুরে খবরটা এলো, বড় চাচা আর নেই, হার্ট অ্যাটাক। মানুষটা সকালবেলাও সুস্থ ছিলেন, বাজারের থলি হাতে নিয়ে মেজাজ দেখিয়ে দরাদরি করেছেন মাছওয়ালার সাথে। আর এখন তিনি ড্রয়িং রুমের মেঝেতে একটা সাদা চাদরের নিচে নিথর হয়ে শুয়ে আছেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। বড় চাচা রাশিদ চৌধুরী ছিলেন এই বাড়ির মূল স্তম্ভ। একটু কড়া মেজাজের, কিন্তু সবাইকে আগলে রাখতেন। তার মৃত্যুর খবরটা আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। আমি তখন অফিসে, খবরটা পেয়েই বাইক নিয়ে ছুটলাম। বাড়িতে ঢুকে দেখি এক হুলস্থুল কাণ্ড। আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন, পাড়া প্রতিবেশীরা ভিড় জমাচ্ছে। বাতাসে আগরবাতি আর গোলাপ জলের তীব্র গন্ধ, যা মৃত্যুর গন্ধকে ঢাকতে চায়, কিন্তু উল্টো সেটাকে আরও প্রকট করে তোলে। চাচি বারবার মূর্ছা যাচ্ছেন, কাজিনরা কাঁদছে। আমার বাবা অর্থাৎ রাশেদ চাচার ছোট ভাই পাথর হয়ে এক কোনায় বসে আছেন। আমি দায়িত্ব নিলাম সব সামলানোর। কবর খোঁড়া, কাফনের কাপড় কেনা, হুজুর ডাকা, এসবের ধকল সামলাতে গিয়ে আমার নিজের শোক করার সময়টুকু জুটল না। সমস্যাটা তৈরি হলো গোসলের সময়। চাচা বরাবরই একটু শৌখিন মানুষ ছিলেন। মৃত্যুর সময় তার পরনে ছিল তার সবচেয়ে প্রিয় সাদা জর্জেটের পাঞ্জাবিটা। গোসল করানোর আগে যখন কাপড় খোলা হচ্ছিল, তখন একটা অদ্ভুত বিশৃঙ্খলা তৈরি হলো। চাচার পাঞ্জাবির পকেটে তার মোবাইল ফোনটা ছিল, একটা পুরনো মডেলের নকিয়া বাটন ফোন, কিন্তু ব্যাটারি ব্যাকআপ দারুণ। চাচা স্মার্টফোন ব্যবহার করতে পারতেন না, এই ফোনটাই ছিল তার সার্বক্ষণিক সঙ্গী। গোসলের ভিড়ে কেউ একজন পাঞ্জাবিটা খোলার সময় পকেট থেকে ফোনটা বের করে পাশে রেখেছিল, কিন্তু সেই পাশে রাখাটাই ছিল কাল। খাটিয়ার পাশেই কাফনের কাপড়গুলো স্তূপ করে রাখা ছিল। ধূপধাপ মানুষ নড়াচড়া করছে, কেউ পানি ঢালছে, কেউ সাবান মাখাচ্ছে। ভিড়ের মধ্যে কে যে ভুল করে ফোনটা কাফনের কাপড়ের ভাঁজের মধ্যে রেখে দিয়েছিল, কিংবা হয়তো কাফনের কাপড় সরাতে গিয়ে ফোনটা অজান্তেই ভেতরে চলে গিয়েছিল, সেটা তখন কেউ খেয়াল করেনি। আমরা যখন চাচাকে কাফন পরালাম, তখন এক অদ্ভুত তাড়াহুড়ি ছিল। আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জানাজা ধরতে হবে, হুজুর তাড়া দিচ্ছেন। আমরা তিনজন মিলে ধরাধরি করে কাফনের বাঁধন শক্ত করছিলাম। আমার স্পষ্ট মনে আছে, বুকের কাছে কাপড়টা একটু উঁচু হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো চাচার হাতটা বুকের ওপর ঠিকমতো রাখা হয়নি, বা কাপড়ের ভাঁজ পড়েছে। আমি হাত দিয়ে একটু চাপ দিয়েছিলাম সমান করার জন্য। নিচে শক্ত কিছু একটা অনুভব করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে ওই কান্নার আওয়াজ আর আতরের গন্ধে আমার মাথায় আসেনি যে ওটা কোনো হাড় নয়, ওটা একটা জ্যান্ত মোবাইল ফোন। জানাজা শেষ হলো, আকাশটা তখন কালো হয়ে এসেছে, মেঘ জমেছে খুব। গোরস্থানে যখন আমরা খাটিয়া নামালাম, তখন চারদিকে সন্ধ্যের আবছা অন্ধকার। মাটির গর্তটা হাঁ করে আছে। চাচাকে কবরে নামানোর সময় আমার বুকটা ধক করে উঠল। মনে হলো আমরা তাকে চিরতরের জন্য একটা বন্দি হালায় রেখে আসছি। বাঁশের চালিগুলো দেওয়ার সময় একটা খটখট শব্দ হলো, যেন দরজা বন্ধ হচ্ছে। তারপর শুরু হলো মাটি দেওয়া। মুঠো মুঠো মাটি যখন চাচার শরীরের ওপর, বা বলা ভালো বাঁশের চালির ওপর পড়ছিল, তখনও আমি জানতাম না আমরা কেবল একটা মৃতদেহ কবর দিইনি, আমরা কবর দিয়েছি একটা সচল সংযোগ, একটা নেটওয়ার্ক, যা এই জগৎ আর ওই জগতের মাঝখানে এক অদৃশ্য সেতু তৈরি করতে যাচ্ছে। কবর দেওয়া শেষ করে মোনাজাত শেষে যখন আমরা বাসায় ফিরলাম, তখন রাত 8টা। শরীর ভেঙে আসছে ক্লান্তিতে। বাড়িতে তখনও আত্মীয় স্বজনে গিজগিজ করছে, কিন্তু ওই ভিড়ের মধ্যেও একটা শূন্যতা। চাচার গলার স্বর নেই, তার সেই ভারী পায়ের আওয়াজ নেই।
চাচার বড় ছেলে আমার কাজিন রিয়াদ হঠাৎ আমার কাছে এলো। ওর চোখ লাল, ফুলে আছে। ও ফিসফিস করে বলল, ভাইয়া, বাবার ফোনটা কোথায় জানো? পাচ্ছি না তো। আমি চমকে উঠলাম। ফোন? পাঞ্জাবির পকেটেই তো ছিল। যখন গোসল করানো হলো তখন তো বের করা হয়েছিল। রিয়াদ নাড়ল। না, আমি তো দেখিনি। আমি ভেবেছিলাম তুই বা ছোট কাকাকেও রেখেছিস। বাবার ফোনে অনেকগুলো দরকারি নম্বর আছে, উকিলের নম্বর, ব্যাংকের লোকজনের নম্বর। ওগুলো এখন খুব দরকার। আমরা খুঁজতে শুরু করলাম। ড্রয়িং রুম, চাচার বেডরুম, বাথরুমের তাক, কোথাও নেই। যে পাঞ্জাবিটা খোলা হয়েছিল সেটা ধোয়ার জন্য বালতিতে ভেজানো, সেখানেও নেই। বাড়ির প্রতিটি কোণ তন্ন তন্ন করে খোঁজা হলো। আত্মীয়দের জিজ্ঞাসা করলাম, কেউ দেখেনি। হঠাৎ আমার মনে পড়ে গেল সেই মুহূর্তটা, কাফন পরানোর সময় বুকের কাছে সেই শক্ত উঁচু জায়গাটা। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি কি ভুল ভাবছি নাকি সত্যিই? আমি রিয়াদকে কিছু বললাম না। ও এমনিতেই বাবার শোকে পাগল প্রায়। এখন যদি বলি বাবার সাথে ভুল করে ফোনটাও কবর দিয়ে এসেছি, ও হয়তো হার্ট ফেল করবে। আমি ভাবলাম, থাক, একটা ফোনই তো, ওটা মাটির নিচে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সিম রিপ্লেস করে নিলেই হবে। কিন্তু আমি ভুল ছিলাম, ফোনটা পচেনি। রাত তখন গভীর, আত্মীয়রা যে যার মতো শুয়ে পড়েছে, কেউ কেউ চলেও গেছে। ড্রয়িং রুমে কয়েকটা তোষক পাতা হয়েছে, সেখানে বাড়ির ছেলেরা শুয়ে আছে, আমিও আছি, কিন্তু চোখে ঘুম নেই। বারবার চোখের সামনে ভাসছে গোরস্তানের সেই দৃশ্য, বাঁশের চালির ফাঁক দিয়ে ঢুকে যাওয়া অন্ধকার। বাড়ির ল্যান্ডফোনটা ছিল ড্রয়িং রুমের এক কোণায়, একটা নিচু টেবিলের ওপর। অনেক পুরনো ফোন, এখন আর তেমন কেউ ব্যবহার করে না, কেবল আত্মীয়রা মাঝে মধ্যে কল করে। রাত তখন ঠিক 2টো, পিন পতন নিস্তব্ধতা। বাইরের রাস্তায় একটা কুকুর একটানা ডেকে যাচ্ছে। ঠিক সেই সময় সেই নিস্তব্ধতাকে চিরে ল্যান্ডফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। শব্দটা খুব সাধারণ, কিন্তু সেই রাতে ওই শোকের বাড়িতে শব্দটা মনে হলো কোনো সতর্ক ঘণ্টার মতো। আমি ধর্মর করে উঠে বসলাম। এত রাতে কে ফোন করবে? কোনো দুঃসংবাদ? নাকি বিদেশ থেকে কেউ খবরটা শুনে ফোন করেছে? রিয়াদ পাশ ফিরে শুয়েছিল, ও ওঠেনি। আমিই উঠে গেলাম। ফোনের ডিসপ্লের দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। সবুজ আলোয় যে নম্বরটা ভাসছে সেটা আমার খুব চেনা। গত 10 বছর ধরে এই নম্বরটা আমি মুখস্থ জানি। এটা রাশেদ চাচার নম্বর। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। চোখ ডললাম। হ্যালুসিনেশন? শোকের কারণে কি আমি ভুল দেখছি? কিন্তু না, ওই তো স্পষ্ট দেখাচ্ছে, বড় চাচা। আমি ল্যান্ডফোনে নাম সেভ করে রেখেছিলাম। আমার হাত কাঁপতে শুরু করলো। এটা কি করে সম্ভব? ফোনটা তো হারিয়ে গেছে। আর যদি সেটা কবরেই থেকে থাকে, তবে মাটির 6 ফুট নিচ থেকে নেটওয়ার্ক পাওয়া কি সম্ভব? এটা নিশ্চয়ই কোনো টেকনিক্যাল গ্লিচ, অথবা কেউ ফোনটা চুরি করেছে, এখন মজা করার জন্য কল দিচ্ছে। হ্যাঁ, এটাই হবে। কেউ গোসলের সময় ফোনটা সরিয়েছে। রাগ আর ভয় মেশানো এক অনুভূতি নিয়ে আমি রিসিভারটা তুললাম। কানে দিতেই আমি প্রস্তুত ছিলাম কোনো চোর বা বখাটে ছেলের গালি শোনার জন্য। আমি কাপা গলায় বললাম, হ্যালো। ওপাশ থেকে কোনো মানুষের কথা এলো না, এলো এক অদ্ভুত শব্দ, খসখস খসখস। মনে হলো যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে, অথবা মাইকের সামনে কাগজ ঘষছে। একটা তীব্র স্ট্যাটিক নয়েজ। কে কে বলছেন? আমি একটু জোরেই বললাম। এবার শব্দটা পাল্টে গেল। মনে হলো হাজার হাজার ঝিঝি পোকা একসাথে ডাকছে, তীব্র তীক্ষ্ণ কিচিরমিচির শব্দ। মাটির নিচের পোকাদের ডাক কি এমন হয়? আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হ্যালো, কে এটা? আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। ঠিক তখন ওই পোকাদের কিচিরমিচির আর স্ট্যাটিক নয়েজ ভেট করে একটা ফিসফিসেনি ভেসে এলো। খুব অস্পষ্ট, খুব দুর্বল, যেন অনেক দূর থেকে বা অনেক গভীর থেকে কেউ কথা বলছে। কিন্তু সেই কণ্ঠস্বর আমি চিনি। গত 30 বছর ধরে এই কণ্ঠস্বর আমি শুনে আসছি। বাতাস দে আয়ন, বাতাস। দম বন্ধ হয়ে আসছে। পোকা, সবখানে পোকা। আমি অনুভব করলাম আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি কথা বলতে চাইলাম, কিন্তু পারলাম না। ওপাশ থেকে আবার সেই খসখস শব্দ। মনে হচ্ছে ফোনটা কোনো কাপড়ের সাথে ঘষা খাচ্ছে, আর তার সাথে কটকট কটকট, যেন শক্ত কিছু দিয়ে প্লাস্টিক বা হাড়ে কামড় বসানো হচ্ছে। চাচা, আমি মুখ দিয়ে কেবল এইটুকু বের করলাম, আগুন, খুব গরম, আর পোকাগুলো ওরা আমার কানে ঢুকছে। আয়ন, আমাকে বের কর। ফোনটা ধরছে না কেন কেউ? কথাগুলো একদম জড়িয়ে যাচ্ছিল, যেন যিনি কথা বলছেন তার মুখের ভেতরে মাটি ভরা। শব্দগুলো স্পষ্ট নয়, কিন্তু তার অর্থ বোঝার জন্য স্পষ্ট হওয়ার দরকার ছিল না।
হঠাৎ লাইনটা কেটে গেল। টুট টুট টুট। আমি রিসিভারটা কানে ধরেই দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছে যে মনে হচ্ছে পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। আমি কি শুনলাম? এটা কি আমার মনের ভুল, স্বপ্ন, না ফোনের কলার আইডিতে আমি আবার তাকালাম। ইনকামিং কল, বড় চাচা, সময় রাত 2:03। না, এটা স্বপ্ন নয়। আমি ধপ করে সোফায় বসে পড়লাম। আমার হাত পা অবশ হয়ে আসছে। চাচার ফোন থেকে কল এসেছে। চাচা কবরে, ফোনটা কবরে। তার মানে বৈজ্ঞানিক যুক্তি খোঁজার চেষ্টা করলাম। হয়তো ফোনটা কারো কাছে আছে, সে ভয়েস মিমিক্রি করছে, কিন্তু ওই পোকাদের শব্দ, ওই মাটির ঘর্ষণের শব্দ আর ওই ভয়ঙ্কর ফিসফিসানি, বাতাসতে, এটা কোনো মানুষের পক্ষে নকল করা সম্ভব নয়। ওতে এমন একটা আদিম কষ্ট ছিল যা জীবিত মানুষের গলায় থাকার কথা নয়। রিয়াদ উঠে বসল। কিরে আয়ন, এত রাতে কার ফোন? আমি ওর দিকে তাকালাম। আমার মুখ নিশ্চয়ই কাগজের মতো সাদা হয়ে গেছে। আমি ঢোক গিললাম। ওকে কি বলা উচিত? যদি বলি বাবার কবর থেকে ফোন এসেছে, ও বিশ্বাস করবে নাকি আমাকে পাগল ভাববে? রং নম্বর, আমি মিথ্যে বললাম। গলার স্বরটা আমার নিজের কাছেই অচেনা লাগলো। ওহ, রিয়াদ আবার শুয়ে পড়ল। আমি আর শুতে পারলাম না। আমি জানি ও পাশে যেই থাকুক সে আবার কল করবে, কারণ সে বলেছে দম বন্ধ হয়ে আসছে। মৃত মানুষের কি দম বন্ধ হয়? নাকি যাকে আমরা মৃত ভেবে কবর দিয়ে এসেছি সে আসলে মরেনি? নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ যেখানে মোবাইল নেটওয়ার্ক এক অভিশপ্ত মাধ্যম হয়ে দাঁড়িয়েছে? আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে প্রার্থনা করলাম যেন আর না বাজে। কিন্তু আমার অন্তরের খুব গভীরে আমি জানতাম রাত এখনো অনেক বাকি, এবং মাটির নিচের ওই জগৎটা কেবল তার গল্প বলা শুরু করেছে। আধ ঘন্টা কাটল। চারদিকের নিস্তব্ধতা আরও ভারী হয়ে এলো। হঠাৎ খেয়াল করলাম ড্রয়িং রুমের লাইটটা দপ করে একবার নিভে আবার জ্বলে উঠল। ভোল্টেজ ড্রপ হতে পারে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার বেজে উঠল ফোনটা। ক্রিং। এবার আর পুরো রিং হতে দিলাম না। এক লাফে গিয়ে রিসিভার তুললাম। আমি চাই না রিয়াদ বা বাড়ির অন্য কেউ এই শব্দ শুনুক। হ্যালো, আমি ফিসফিস করে বললাম। ওপাশে এবার কোনো স্ট্যাটিক নেই, একদম পরিষ্কার লাইন, কিন্তু শব্দটা আরও ভয়ানক। মনে হচ্ছে কেউ খুব দ্রুত শ্বাস নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেন দৌড়ে এসে হাঁপাচ্ছে, কিন্তু নিঃশ্বাসের সাথে একটা ভেজা ঘড়ঘড় শব্দ। আয়ন, চাচার গলা, এবার অনেক বেশি স্পষ্ট এবং অনেক বেশি ক্রুদ্ধ। তুই ফোন কাটলি কেন? আমি তোকে বলছি আমার কষ্ট হচ্ছে, এরা আমাকে কামড়াচ্ছে, আমার পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলছে। উফ। ওপাশ থেকে একটা যন্ত্রণার আর্তনাদ ভেসে এলো, এমন আর্তনাদ যা শুনে আমার রক্ত জল হয়ে গেল। চাচা, আপনি কোথায়? আমি জানি এটা বোকার মতো প্রশ্ন, কিন্তু আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য। আমি জানি না, খুব অন্ধকার আর চাপ, আমার বুকের উপর কে যেন বসে আছে। আয়ন, রিয়াদকে ডাক, ওকে বল আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমার ফোনটার চার্জ শেষ হয়ে যাচ্ছে, লাইটটা নিভে যাচ্ছে। আমি বুঝতে পারলাম ফোনের ডিসপ্লের আলোর কথা বলছেন তিনি। কবরের ঘুটঘুটে অন্ধকারে ওই ফোনের সামান্য আলোটুকুই বোধহয় তার একমাত্র সম্বল। চাচা, আপনি কি বেঁচে আছেন? আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ। তারপর এমন একটা হাসি ভেসে এলো যা আমি জীবনেও ভুলব না। একটা শুকনো খসখসে হাসি। বেঁচে? আমি মরে গেছি রে আয়ন, আমি জানি আমি মরে গেছি, কিন্তু ওরা সেটা মানছে না। ওরা বলছে আমার হিসাব এখনো বাকি। ওরা আসছে, ওই তো কোণা দিয়ে ঢুকছে। আয়ন, ওরা আমার চোখের দিকে আসছে। আয়ন। চিৎকারটা এত তীব্র ছিল যে আমি রিসিভারটা কান থেকে সরিয়ে নিলাম। মনে হলো ফোনের স্পিকার ফেটে যাবে। তারপর আবার সেই লাইন কেটে যাওয়ার শব্দ, টুট টুট টুট। আমি কাঁপতে কাঁপতে রিসিভারটা নামিয়ে রাখলাম। আমার শরীর দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে। এসি চলছে, তবুও মনে হচ্ছে আমি কোনো অগ্নিকুণ্ডের পাশে দাঁড়িয়ে আছি। বিষয়টা আর গোপন রাখা সম্ভব না। আমাকে এখনই কিছু একটা করতে হবে। কিন্তু আমি কি করব? গোরস্থানে যাব এই মাঝরাতে? গিয়ে কবর খুঁড়ব? মানুষ আমাকে পিটিয়ে মারবে। আর যদি সত্যিই কবর খুঁড়ি এবং দেখি চাচা মরেই আছেন, কেবল ফোনটা বাজছে? কিন্তু যদি তিনি বেঁচে থাকেন, ডাক্তাররা কি ভুল করতে পারে?
ক্যাটালেপসি বা এমন কোনো রোগ যেখানে মানুষকে মৃত মনে হয়? যদি চাচা এখন কবরের ভেতর জ্ঞান ফিরে পান এবং দেখেন তিনি মাটির নিচে, এই ফোনটা কি তার বাঁচার একমাত্র উপায়? দ্বিধায় আমার মাথা ফেটে যাচ্ছে। ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো, আমার নিজের মোবাইল, যেটা পকেটে ছিল। আমি মোবাইলটা বের করলাম। নোটিফিকেশন প্যানেলে একটা মেসেজ জ্বলজ্বল করছে। সেন্ডার বড় চাচা। আমি হাত কাঁপতে কাঁপতে মেসেজটা ওপেন করলাম। কোনো টেক্সট নেই, কেবল একটা ছবি, অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে তোলা একটা ছবি। ছবিটা ঝাপসা, কিন্তু বোঝা যাচ্ছে একটা সাদা কাপড়, তাতে রক্তের মতো লাল ছোপ, আর কাপড়ের ফাঁক দিয়ে একটা চোখ দেখা যাচ্ছে। চাচার চোখ, বিস্ফোরিত, ভয়ে নীল হয়ে যাওয়া একটা চোখ, আর সেই চোখের মনিটার উপর দিয়ে চলে যাচ্ছে একটা কালো রঙের পোকা। আমি চিৎকার করে হাত থেকে ফোনটা ফেলে দিলাম। আমার চিৎকার শুনে রিয়াদ ধর্মড় করে উঠে বসল। কি হয়েছে আয়ন, কি হয়েছে? আমি মেঝের দিকে আঙুল তুললাম, যেখানে আমার ফোনটা পড়ে আছে। স্ক্রিনটা এখনও অন, সেই ভয়ঙ্কর ছবিটা এখনও জ্বলজ্বল করছে। রিয়াদ ফোনটা তুলে নিল। ছবির দিকে তাকিয়ে ও পাথর হয়ে গেল। ওর মুখ দিয়ে কেবল একটা শব্দ বেরোলো, বাবা। আমরা দুজনেই জানি আজ রাতে আর ঘুমানো হবে না, এবং আমরা এটাও জানি আমাদের এখনই গোরস্থানে যেতে হবে। মাটির নিচে কিছু একটা ঘটছে যা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ, এবং আমরাই ভুল করে সেই নরকের দরজাটা খুলে দিয়ে এসেছি একটা মোবাইল ফোনের মাধ্যমে। কিন্তু আমরা জানতাম না গোরস্থানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা ভাবছিলাম আমরা চাচাকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা এক অশুভ শক্তির মুখোমুখি হতে যাচ্ছিলাম, যে কেবল একটা সুযোগের অপেক্ষায় ছিল। রিয়াদের হাত থেকে ফোনটা নিয়ে আমি যখন স্ক্রিনের দিকে তাকালাম, তখন আমার মনে হলো সময় থমকে গেছে। ওই ঝাপসা ছবিটা, কাফনের সাদা কাপড়ের ফাঁক দিয়ে তাকিয়ে থাকা ওই রক্তজবা চোখ, সেটা আমার মস্তিষ্কের কোষে কোষে ভয়ের এক দাউ দাউ আগুন জ্বালিয়ে দিল। বাইরের আকাশ চিরে তখন বিজলি চমকালো, আর সেই বিকট শব্দের সাথে সাথে আমাদের সম্বিত ফিরল। রিয়াদ আমার কলার চেপে ধরল। ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু দৃষ্টিতে পাগলের মতো হিংস্রতা। গাড়ি বের করায়ন, এখনই, বাবা বেঁচে আছে, বাবা আমাকে ডাকছে। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম না, কারণ আমি জানি এখন যুক্তি কাজ করবে না। আর সত্যি বলতে আমার নিজের যুক্তিও তখন ধসে পড়েছে। পকেটের চাবিটা বের করতে গিয়ে হাত কাঁপল। দৌড়ে নিচে নামলাম আমরা। গ্যারেজ থেকে গাড়িটা যখন বের করছি, তখন মুষুল ধারে বৃষ্টি শুরু হলো। প্রকৃতি যেন এই অশুভ রাতের আয়োজনে তার শেষ তুলিটা টানছে। রাস্তা জনমানবহীন। গাড়ির হেডলাইটের আলো বৃষ্টির ফোঁটাগুলোকে চিরে সামনে এগোচ্ছে, কিন্তু সেই আলো অন্ধকারের গভীরতা কমাতে পারছে না। রিয়াদ পাশের সিটে বসে অনবরত বিড়বিড় করছে, ভয় পেও না বাবা, আমি আসছি, আমি আসছি। ওর হাতে তখনও আমার ফোনটা ধরা। সে এক নাগারে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেন পলক ফেললেই বাবার পাঠানো ওই ছবিটা বদলে যাবে। গোরস্থানের গেটে পৌঁছতে আমাদের 15 মিনিট লাগলো, কিন্তু এই 15 মিনিট আমার কাছে মনে হলো অনন্তকাল। গেটের সামনে গাড়ি থামিয়ে যখন নামলাম, তখন বৃষ্টির তোড় আরও বেড়েছে। দারোয়ান থাকার কথা, কিন্তু গেটের ছোট্ট ঘরটা অন্ধকার, তালা ঝুলছে। হয়তো বৃষ্টির কারণে সে বাড়ি চলে গেছে, অথবা অন্য কোনো কারণে আজ সে এখানে নেই। আমরা দেয়াল টপকানোর সিদ্ধান্ত নিলাম। রিয়াদ আগে উঠল, আমি পেছনে। গোরস্থানের ভেতরটা বাইরের পৃথিবীর চেয়েও অনেক বেশি কালো। এখানে অন্ধকার যেন জ্যান্ত, প্রতিটি গাছের আড়ালে ওত পেতে বসে আছে। কাদা আর পানিতে পা ডেবে যাচ্ছে। আমরা টর্চ আনিনি, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাই ভরসা। সেই সরু আলোয় কবরগুলোকে মনে হচ্ছে মাটির বুক ফুঁড়ে ওঠা এক একটা ছোট ছোট পাহাড়। বড় চাচার কবরটা একদম শেষের সারিতে, বড় একটা কড়ই গাছের নিচে। আমরা যখন কাদা পানি ভেঙে সেদিকে এগোচ্ছি, তখন বাতাস বইতে শুরু করলো। শোঁ শোঁ শব্দে বাতাস গাছের পাতায় বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ ফিসফিস করে কথা বলছে আমাদের চারপাশে। কবরের কাছাকাছি আসতেই রিয়াদ থমকে দাঁড়ালো। ও হাত দিয়ে ইশারা করলো আমাকে চুপ করতে। শোন, ও ফিসফিস করে বলল। আমি কান পাতলাম। বৃষ্টির শব্দের আড়ালে একটা খুব ক্ষীণ শব্দ ভেসে আসছে, একটা পরিচিত সুর, নোকিয়া টিউন। মাটির নিচ থেকে, মাটির গভীর থেকে সেই পরিচিত পলিফোনিক রিংটোনটা বাজছে। শব্দটা এতই দমবন্ধ আর অস্পষ্ট, যেন মনে হচ্ছে এই পৃথিবীর কোনো শব্দ নয়, যেন পাতালপুরি থেকে কেউ সংকেত পাঠাচ্ছে। রিয়াদ চিৎকার করে উঠল, বাবা, বাবা, তুমি শুনতে পাচ্ছ? ও পাগলের মতো কবরের ভেজা মাটির উপর ঝাঁপিয়ে পড়ল, হাত দিয়ে কাদা সরাতে শুরু করলো। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। গাড়িতে রাখা ছোট ফোল্ডিং বেলচাটা আমি পকেটে করে নিয়ে এসেছিলাম, সেটা বের করে কোপ দিলাম মাটিতে। কাদা বৃষ্টির পানিতে নরম হয়েছিল, কিন্তু তবুও মনে হলো আমি কোনো পাথরের উপর আঘাত করছি।
প্রতিবার কাদা সরাচ্ছি আর রিংটোনের শব্দটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে, যেন মাটির নিচের মানুষটা আমাদের প্রতিটি নড়াচড়া বুঝতে পারছে। হঠাৎ আমার ফোনটা আবার কেঁপে উঠল। রিয়াদের পকেটে রাখা আমার ফোন। ও হাত বের করে ফোনটা ধরল, লাউডস্পিকার অন করলো। হ্যালো বাবা, আমরা এসে গেছি বাবা, আর একটু সহ্য করো। রিয়াদ চিৎকার করে কাঁদছে। ওপাশ থেকে সেই হাড় হিম করা খসখসে গলার স্বর ভেসে এলো। ধীরে রিয়াদ, ধীরে, বেলচাটা আমার পায়ে লাগছে। আমি চমকে উঠে হাত থামালাম। আমার কোদাল কি সত্যিই তার শরীরে লেগেছে? কিন্তু এখনও তো বাঁশের চালিই বের করতে পারিনি। এটা কি করে সম্ভব? চাচার গলাটা এবার বদলে গেল। সেই আর্তনাদ নেই, বরং অদ্ভুত এক নিষ্পৃহ শীতলতা। তোরা এসেছিস, খুব ভালো। খুব খিদে পেয়েছে রে, এখানকার পোকাগুলোর খুব খিদে। বাবা তুমি কি বলছো এসব? রিয়াদ ভয় কাঁপছে, কিন্তু হাত চালাচ্ছে। মাটিটা সরা, আলো দে আমাকে, অন্ধকার আর ভালো লাগছে না। আমরা আপ্রাণ চেষ্টায় মাটি সরাতে লাগলাম। প্রায় কোমর সমান গর্ত করার পর বাঁশের চালিগুলো দেখা যাচ্ছে। পচা বাঁশ আর কাঁচা মাটির গন্ধে আমার বমি আসছিল। চালিগুলোর ফাঁক দিয়ে কবরের ভেতরের ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছে। রিয়াদ একটা বাঁশ ধরে টান দিল, মর্মর শব্দে বাঁশটা সরে গেল। তারপর আরেকটা। মোবাইলের ফ্ল্যাশলাইটটা আমি গর্তের ভেতর ফেললাম। আলোটা গিয়ে পড়ল সাদা কাফনের ওপর, কিন্তু সেই সাদা কাপড় আর সাদা নেই, সেটা লাল আর কাদার মিশ্রণে একাকার। কাফনের বুকের কাছের অংশটা ছিঁড়ে ফুঁড়ে একাকার, যেন ভেতর থেকে কেউ নখ দিয়ে আঁচড়ে ওটা ছিঁড়তে চেয়েছে। বাবা, রিয়াদ গর্তে নামতে যাচ্ছিল। আমি ওকে জাপটে ধরলাম। দাঁড়া রিয়াদ, ভালো করে দেখ। আলোটা কাফনের মুখের কাছে পড়ল, কাপড়টা সরে গেছে, চাচার মুখটা দেখা যাচ্ছে। সেই দৃশ্য দেখে আমার বুকের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। চাচার মুখটা হাঁ হয়ে আছে, যেন প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে গিয়ে জমে গেছে। চোখ দুটো খোলা, কিন্তু মনি নেই, পুরো চোখটাই সাদা। আর সেই হাঁ করা মুখের ভেতর, সেই মুখের ভেতর অর্ধেকটা ঢোকানো সেই নোকিয়া ফোনটা। ফোনটার ডিসপ্লে জ্বলছে, কল টাইম কাউন্ট হচ্ছে 0034546। ফোনটা মুখের ভেতরে, তাহলে আমাদের সাথে কথা বলছিল কে? রিয়াদ আমার হাত ছাড়িয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আমরা দুজনেই তাকিয়ে আসি ওই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। চাচার হাত দুটো বুকের উপর বাঁধা নয়, সেগুলো ছড়িয়ে আছে, নখগুলোতে মাটির আস্তর আর রক্ত। তিনি কি বের হওয়ার চেষ্টা করেছিলেন, নাকি তাকে জোর করে রাখা হয়েছিল? হঠাৎ সেই মুখের ভেতর থাকা ফোনটা স্পিকারে বেজে উঠল, কিন্তু এবার চাচার গলা নয়, এবার ভেসে এলো অনেকগুলো গলার এক অদ্ভুত মিশ্রণ। যেন একদল মানুষ একসাথে ফিসফিস করছে, আর তার সাথে পোকাদের সেই কিচিরমিচির। বাতাস, বাতাস পেয়েছি, এবার মাংস দে। আমি দেখলাম চাচার চোয়ালটা নড়ে উঠল। না, তিনি জীবিত নন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার গলার চামড়া পচে গেছে, শিরা উপশিরা নীল হয়ে আছে। কোনো মৃত মানুষ নড়তে পারে না, কিন্তু তার চোয়ালটা যান্ত্রিকভাবে নড়ছে, যেন কেউ ভেতর থেকে ওটাকে নাড়াচ্ছে। মুখের ভেতর থেকে ফোনটা এবার একটু বেরিয়ে এলো, আর তার সাথে বেরিয়ে এলো একটা বিশাল কালো বিছা। সেটা ফোনটার স্ক্রিনের উপর দিয়ে হেঁটে গিয়ে চাচার নাকের ছিদ্রে ঢুকে গেল। রিয়াদ পালা! আমি চিৎকার করে রিয়াদের হাত ধরলাম, কিন্তু রিয়াদ নড়ল না। ও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। বাবা কথা বলছে আয়ন, বাবা আমাকে ডাকছে। রিয়াদের গলার স্বরটা কেমন যেন বদলে গেছে, ঠিক চাচার সেই ফিসফিসানি গলার মতো। আমি তার দিকে তাকালাম। রিয়াদের চোখের মণিগুলো স্থির। ও কবরের দিকে এক পা বাড়ালো। না রিয়াদ, ওটা তোর বাবা না, ওটা অন্য কিছু, ফাঁদ এটা, পালা! আমি ওকে হ্যাঁচকা টান দিলাম, কিন্তু ও অবিশ্বাস্য শক্তিতে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাদার মধ্যে ছিটকে পড়ে আমি দেখলাম রিয়াদ ধীরে ধীরে গর্তের কিনারায় বসে পড়ল। ও হাত বাড়িয়ে দিল সেই মৃতদেহটার দিকে। আমি আসছি বাবা, তোমার একা লাগছে তো, আমি আসছি। এবং ঠিক সেই মুহূর্তে কবরের ভেতর থেকে চাচার মৃত হাতটা ছট করে উঠে এলো। বিদ্যুৎ বেগে সেই পচা গলে যাওয়া হাতটা রিয়াদের কবজি চেপে ধরল। রিয়াদ চিৎকার করল না, ও হাসল, এক উন্মাদ হাড় হিম করা হাসি। আয়ন, তুই যা, এরা খুব ক্ষুধার্ত, একজন না হলে এদের হবে না। তুই গিয়ে সবাইকে বল আমরা ভালো আছি। চাচার মৃত শরীরটা এবার উঠে বসল। কাফনের কাপড় ছিঁড়ে বেরিয়ে আসছে হাড়। মুখের ভেতরের ফোনটা তখনও জ্বলছে। সেই আলোয় দেখলাম চাচার গলার নিচ থেকে হাজার হাজার কালো পোকা কিলবিল করে বেরিয়ে আসছে। ওরা রিয়াদের হাতের ওপর দিয়ে উঠতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারলাম না। আদিম এক ভয় আমাকে গ্রাস করল। আমি উঠে দৌড় দিলাম। পেছনে রিয়াদের হাসি আর সেই সম্মিলিত ফিসফিসানি, বাতাস দে, রক্ত দে। আমি কতক্ষণ দৌড়েছি জানি না। যখন গাড়ির কাছে পৌঁছলাম তখন আমার সারা শরীর কাদা আর বৃষ্টিতে মাখামাখি।
গাড়িতে উঠে স্টার্ট দিলাম, একবারও পেছনে তাকালাম না। পরদিন সকালে গোরস্থানে পুলিশ গেল। রিয়াদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ যখন কবরটা খুঁড়ল, তারা দেখল কবরটা একদম স্বাভাবিক, মাটি সমান করা। ভেতরে রাশেদ চাচার লাশটা শান্তভাবে শুয়ে আছে, তার বুকের ওপর হাত বাঁধা, কাফনের কাপড় ধবধবে সাদা, কোথাও ছেঁড়া নেই, পকেটে সেই মোবাইল ফোনটাও নেই। শুধু একটা জিনিস অস্বাভাবিক ছিল, চাচার লাশের পাশে ঠিক তার বাঁ হাতের নিচে রিয়াদের চশমাটা পড়েছিল। আর রিয়াদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। ঘটনার 3 দিন পর মাঝরাতে আমার মোবাইলে একটা কল এলো, আননোন নাম্বার। আমি রিসিভ করতেই ওপাশ থেকে সেই পরিচিত স্ট্যাটিক নয়েজ। আয়ন, এটা রিয়াদের গলা, কিন্তু গলাটা মনে হচ্ছে মাটির অনেক অনেক গভীর থেকে আসছে। কিরে, তুই আসবি না? বাবা জিজ্ঞেস করছে তুই কবে আসবি। আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে রে আয়ন, নতুন ব্যাটারি লাগবে, নতুন মানুষ লাগবে। লাইনটা কেটে গেল। আমি এখন আর রাতে ঘুমাই না। আমার জানলার বাইরে মাটির নিচে আমি সারা রাত পোকাদের কিচিরমিচির শুনতে পাই। ওরা ডাকে, ওরা অপেক্ষা করে। আমি জানি একদিন খুব ভুল করে আমার ফোনটা আমার সাথে থেকে যাবে, আর সেদিন ওরাও আমাকে বাতাস দিতে বলবে। মাটির নিচের খিদে যে বড় মারাত্মক।